আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা শুরু করব এটা হচ্ছে অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট। তোমরা মেডিসিনে এটার কাছাকাছি একটা জিনিস হয়তো ডেফিনেটলি এর মধ্যে পড়ে থাকছো, সেটা হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট। এই বেসিক লাইফ সাপোর্টটারই কয়েকটা মডিফিকেশনের মাধ্যমে এটাকে মূলত ট্রমাটিক কজের জন্য উপযুক্ত করে তোলা হয়েছে এবং সেই কারণে এটাকে নাম দেওয়া হয়েছে অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট। একটা বেসিক লাইফ সাপোর্টে ইউজুয়ালি মেডিকেল যে কজগুলো আছে সেগুলো কি প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু এই অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্টটা হচ্ছে পুরোপুরি ট্রমা রিলেটেড ডেডিকেশন। ট্রমার কারণেও একটা পেশেন্টের জীবন যখন খুব বেশি মাত্রায় সংকটাপূর্ণ হয়ে যায় তখন তাকে আপাতত জীবিত রাখা, পরবর্তী ডেফিনেটিভ চিকিৎসা না শুরু করা পর্যন্ত যে নির্দিষ্ট কতগুলো প্রোটোকলের মাধ্যমে ফিক্স করে দেওয়া হয় সেটাকে আমরা বলতেছি অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট। এর স্রষ্টা হচ্ছে ডক্টর জেমস স্টাইনার। 1970 সালে সে এবং তার ফ্যামিলির একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল। হওয়ার পর তার ওয়াইফ এবং একটা বাচ্চা মারাও যায়, কিন্তু সেই মারা যাওয়াটাও দেখা যায় যে যতটা না আঘাতের অ্যাক্সিডেন্টের কারণে হয়েছিল তার থেকেও বেশি অ্যাক্সিডেন্টের পরবর্তী মিসম্যানেজমেন্টের কারণে বেশি মারা যাওয়ার সম্ভাবনাটা তৈরি হয়েছিল। এই কারণে উনি পরবর্তীতে এই ট্রমা ম্যানেজমেন্টের জন্য একটা প্রোটোকল তৈরি করার জন্য কাজ শুরু করেন এবং পরবর্তীতে এটাই আমেরিকান কলেজ অফ সার্জন দের দ্বারা অ্যাকসেপ্টেড হয়ে অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট নাম হিসেবে পরিচিতি লাভ করে। এটা জেনারেল প্রিন্সিপালটা হচ্ছে যে র্যাপিড ইভ্যালুয়েশন করতে হবে যখন এখানে কোনো জায়গায় একটা মাস ক্যাজুয়ালিটি হবে। একটা অ্যাক্সিডেন্ট আমরা জানি যে একজন দুইজন না, বেশ একাধিক মানুষ, তিন চার 5 জন 10 জন 20 জন একসঙ্গে আক্রান্ত হইতে পারে। তখন একজনের পিছনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে বাকি সবাইকে ডিপ্রাইভ করাটা ঠিক হবে না। সেই জন্য এখানে সবাইকেই আনুমানিকভাবে হলেও প্রাথমিকভাবে যতটা দ্রুত পারা যায় একটা র্যাপিড ইভ্যালুয়েশন কমপ্লিট করতে হবে। যত দ্রুত আমরা র্যাপিড ইভ্যালুয়েশনটা কমপ্লিট করে ইমিডিয়েট কিছু ম্যানেজমেন্ট দিতে পারবো ততই বেশি আসলে জীবন বাঁচানো সম্ভব হয়। এবং প্রথম 1 ঘন্টায় ইউজুয়ালি ডিটারমাইন করে দেয় যে আঘাতের পর একজন মানুষের জীবন বাঁচবে না মারা যাবে, এমনকি বাঁচলেও সেটা কোয়ালিটি লাইফ হবে না ডিসেবল লাইফ হবে সেটাও প্রথম 1 ঘন্টার মধ্যেই সাধারণত ফিক্স হয়ে যায়। এই জন্য প্রথম 1 ঘন্টাটাকে আমরা বলি গোল্ডেন আওয়ার। এই গোল্ডেন আওয়ারের মধ্যে যে যত ভালো ট্রিটমেন্ট রিসিভ করে তার সার্ভাইভাল রেট তত বেশি বাড়তে থাকে। এই এটিএলএস প্রোটোকলের জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে প্রিপারেশন। যে ট্রমা টিম এই এটিএলএস প্রোটোকলের জন্য কাজ করবে তাদেরকে অবশ্যই আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে। রিপিটেডলি মক টেস্টের মতো বারবার একই জিনিস প্র্যাকটিস করে করে এই জিনিসটাকে কিভাবে তারা রপ্ত করতে পারে যাতে উইদাউট এনি থিঙ্কিং অলমোস্ট রোবটের মতো একটা অ্যাক্সিডেন্ট সিচুয়েশনে যে তারা র্যাপিডলি ইভালুয়েশন করে ট্রিটমেন্ট দিতে পারে, সেই জন্য এটার জন্য বারবার প্রিপারেশন এর প্রয়োজন হয় এবং এরা ভালো প্রিপেয়ার না থাকলে এই এটিএলএস প্রোটোকল এক্সিকিউট করা যায় না। ট্রায়াজ বলে একটা ব্যাপার আছে, আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। প্রথমেই আমাদেরকে যখন অ্যাক্সিডেন্ট হবে, ট্রায়াজিং মানে হলো বেছে নেওয়া। এর মাধ্যমে আমরা প্রথমে আলাদা করে নিই যে কাদেরকে আসলে এই মুহূর্তে বেশি পরিমাণে সাহায্য করা দরকার, কাদেরকে সাহায্য করলে উপকার এখনই হবে, কাদেরকে এখনই না করে কিছুক্ষণ পরে সাহায্য করলেও কোনো অসুবিধা হবে না, এবং সর্বোপরি কাদেরকে সাহায্য করার মতো অবস্থা এখন আসলে আর নাই, বরং তাদের দিকে সময় দিলে আরেকজন ভালো রোগী যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। এই যে ডিটারমাইন করা, কতগুলো ক্যাটাগরিতে ভাগ করে ফেলা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট সেগুলোকে আমরা বলি হচ্ছে তোমার ট্রায়াজিং। প্রাইমারি সার্ভে এটা অনেকটা বেসিক লাইফ সাপোর্টের মতোই, এখানে খালি 2-1টা জিনিস এক্সট্রা যোগ করা হয়েছে যেটা আমরা একটু পরে আলোচনা যখন করবো তখন দেখতে পারবো। কিছু অ্যাডজাঙ্ক এই প্রাইমারি সার্ভের সাথে যোগ করা হয়, কিছু যন্ত্রপাতির সাহায্য নেওয়া হয় যাতে এই সার্ভেটা ঠিক মতো করা যায়। কখন পেশেন্টকে ট্রান্সফার করা উচিত সেটা একই হাসপাতালের বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে হতে পারে, অন্য হাসপাতালে হতে পারে, সে ব্যাপারেও সিদ্ধান্ত নিতে হবে। যখন পেশেন্টটা মোটামুটি ক্লিনিক্যালি স্টেবল হবে তখন সেকেন্ডারি সার্ভে দিয়ে তার পরিপূর্ণ সমস্যাটার অবস্থা সম্বন্ধে বোঝার চেষ্টা করতে হবে। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে একবার ইভালুয়েট করে থেমে গেলেই হবে না, কিছুক্ষণ পরপরই একটা নির্দিষ্ট সময় পরপরই এই ইভালুয়েশনটা বারবার করতে হবে, কারণ এর মাঝখানে পেশেন্ট ডেটোরিয়েট যেমন করতে পারে, ইমপ্রুভও করতে পারে। কোন দিকে যাচ্ছে সেটা আন্দাজ করে সেই অনুযায়ী আমাদের ম্যানেজমেন্ট লাইনের মধ্যে পরিবর্তন আনতে হবে। অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট টিমের যারা সদস্য তাদের মধ্যে একজন টিম লিডার থাকে। বেসিক্যালি এটা একজন জেনারেল সার্জারি হয়।
অ্যানেস্থেসিওলজিস্ট থাকে, অর্থোপেডিক সার্জন থাকে, ইমার্জেন্সি রুম ফিজিশিয়ান থাকে, নার্স থাকে, রেডিওগ্রাফার থাকে, এছাড়া আরো অনেক হেল্পিং হ্যান্ড, সিম্পলি জাস্ট হেল্পিং হ্যান্ড হিসেবেও এই টিমের অংশ হইতে পারে। এমনকি দেখা যায় যে এই টিম পৌঁছানোর পর ওখানকার সাধারণ যে জনসাধারণ এই দুর্ঘটনাস্থলে পৌঁছায় তাদেরকেও ঠিকমতো গাইড করলে তারাও এই ট্রমা টিমের পার্ট হিসেবে কাজ করতে পারে। একটু আগে আমি যেটা বলেছিলাম ট্রায়াজিং, এই ট্রায়াজিংটাই হচ্ছে আমার ট্রমা টিমের প্রথম কাজ, যেটা তারা অ্যাক্সিডেন্ট সিনের কাছে পৌঁছানোর পরপরই তারা এটাকে এক্সিকিউট করবে। 4টা কালার কোড দিয়ে 4 রকমের পেশেন্টগুলোকে 4টা ক্যাটাগরিতে আমরা ভাগ করে ফেলি। রেড কালার তাদেরকে দিই, তাদের মানে হলো এখনই ইমিডিয়েটলি ট্রিটমেন্ট লাগবে, এই মুহূর্তে যদি আমি কোনো ট্রিটমেন্ট প্রোভাইড না করি তাহলে তাদের বাঁচানো সম্ভব নাও হইতে পারে। ইয়েলো মানে হলো আর্জেন্টলি লাগবে, বাট হয়তো এক্ষুনি না, কিন্তু বেশি দেরিও করা যাবে না এদের ক্ষেত্রে। গ্রিন পেশেন্টরা হচ্ছে স্টেবল পেশেন্ট, তাদের ট্রিটমেন্ট দেরি করা যেতে পারে, এতে তেমন কোনো বড় অসুবিধা হবে না। আর ব্ল্যাক কালার দিয়ে তাদেরকে লেবেল করে ফেলা হয় যারা অলরেডি ডেড অথবা নিয়ারলি ডেড, এই মুহূর্তে কোনো রকম চিকিৎসা পাওয়ার সম্ভাবনা তাদের জন্য তৈরি করা হবে না, যে কারণে তাদেরকে বাঁচানো হয়তো সম্ভব নাও হতে পারে। এবার আমরা আসি আমাদের এই এটিএলএস প্রোটোকলের মেইন পার্টটা, যেটা হচ্ছে আমার প্রাইমারি সার্ভে। বাট প্রাইমারি সার্ভের সাথে এটাও খেয়াল রাখতে হবে, শুধু সার্ভে করলেই হবে না, তার সাথে সাথে রিসার্চিটেশন প্রসিডিওরও একই সঙ্গে চালায় যেতে হবে। ফলে এই প্রাইমারি সার্ভে এবং রিসার্চিটেশনের মূল উদ্দেশ্যই হচ্ছে টু আইডেন্টিফাই অ্যান্ড ট্রিট হোয়াট ইজ কিলিং দ্য পেশেন্ট। পেশেন্টের এই মুহূর্তে কি সমস্যার কারণে তার জীবনের উপর আশঙ্কা সবচাইতে বেশি, প্রথমে আমরা সেটাকে আইডেন্টিফাই করব এবং সেটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করব বিফোর গোয়িং ইনটু এনি ডেফিনিটিভ ট্রিটমেন্ট। এটাকে আমরা এ বি সি ডি ই এই 4টা অক্ষরের সিরিয়ালে আমরা এটাকে মনে রাখার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে এয়ারওয়ে এন্ড তার সাথে সার্ভাইকাল স্পাইন কন্ট্রোল। বেসিক লাইফ সাপোর্টে শুধু এয়ারওয়ের কথাই বলা হয়েছে, ট্রমাটিক কারণে এখানে আমরা সার্ভাইকাল স্পাইনের কন্ট্রোলটা নেওয়ার চেষ্টা করি, কারণ সার্ভাইকাল স্পাইন রিজিয়নটা আমাদের বডির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। এই অংশের মাধ্যমে মূলত ব্রেইনের সাথে বডির বাকি সারা অংশের যোগাযোগ স্থাপিত হয় এবং এখানে কোনো রকম যদি আঘাত পৌঁছায় পেশেন্ট অলমোস্ট সাথে সাথেই মারা যেতে পারে। ফলে এই সার্ভাইকাল স্পাইনের কন্ট্রোল নেওয়া খুবই জরুরি এবং এটা এতটাই জরুরি যে বইয়ে লেখাই আছে যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পেশেন্ট যখন তোমরা ডিল করবা, যতক্ষণ পর্যন্ত রেডিওলজির মাধ্যমে নিশ্চিত না হওয়া যাচ্ছে যে তার সার্ভাইকাল স্পাইনে কোনো ইনজুরি নাই, ততক্ষণ পর্যন্ত সার্ভাইকাল স্পাইনে ইনজুরি আছে এটা ধরে নিয়ে কাজ করাটাই সবচেয়ে সেফ। দ্বিতীয়টা হচ্ছে ব্রিদিং অ্যান্ড অক্সিজেনেশন। শুধু ব্রিদিং নিতে পারতেছে কিনা সেটা দেখলেই হবে না, তার অক্সিজেনের প্রয়োজন হলে সেটাকে অক্সিজেনেশনের ব্যবস্থাও করতে হবে। 3 নম্বর হচ্ছে সার্কুলেশন অ্যান্ড হেমোরেজ কন্ট্রোল। দ্বিতীয় হচ্ছে ডিসফাংশন অ্যান্ড ডিসএবিলিটি অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং এটা হচ্ছে তোমার এক্সপোজার অ্যান্ড এনভায়রনমেন্টাল কন্ট্রোল। তাহলে এই যে বেসিক 5টা ছোট পিলার যার মাধ্যমে প্রাইমারি সার্ভে এবং রিসার্চিটেশন তৈরি হয়, তাদের প্রত্যেকটাকে তোমাকে ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে করতে হবে। তবে যে জিনিসটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট মনে রাখা, যে এদের যে কোনো একটায় তুমি যদি কোনো প্রবলেম পাও, অ্যাটলিস্ট একবার বা দুইবার অ্যাটেম্প নিতেই হবে সেই প্রবলেমটা সলভ করার, না করে তুমি পরের স্টেপটাতে সাধারণত যেতে পারবে না। কারণ তুমি শুধু মনে করে এয়ারওয়ে দেখলে তার এয়ারওয়ে ব্লকেজ আছে, তার জন্য কোনো কিছু না করে যদি তার ব্রিদিং, সার্কুলেশন, ডিসএবিলিটি, এক্সপোজার এগুলো দেখতে যাও, তাহলে এগুলো দেখা কমপ্লিট করার আগেই দেখবে এয়ারওয়ে ব্লকেজ থাকার কারণে পেশেন্ট হয়তো ততক্ষণ এক্সপায়ারি করে গেছে। এই এয়ারওয়ে বিভিন্ন কারণে ব্লক হইতে পারে, তার ভিতরে টাং ফলব্যাক করতে পারে, ভিতরে স্যালাইভা বা অন্য কোনো সিক্রেশন জমা হয়ে এটা আটকাতে পারে, ইভেন তার দাঁত ভেঙে দাঁতের টুকরা দিয়েও ল্যারিংস ব্লক হয়ে যেতে পারে। যে এরকম যদি কোনো কারণে কোনো কিছু সন্দেহ করো, কোনো ফরেন বডি যদি বডির ভিতরে থাকে, গলার ভিতরে থাকে, তাহলে সেটাকে বের করার চেষ্টা করতে হবে। একান্তই যদি কোনো কিছু না পারো তাহলে পেশেন্টকে কাট করে দিতে হবে, যাতে বুকের ভিতরে সিক্রেশন বা যা কিছু আছে বা টাঙে যদি ফল ব্যাক হয়ে যায় সেটা যাতে আবার সামনের দিকে ফল ব্যাক করে এয়ারওয়েটাকে আবার রিস্টোর করতে পারে। একইভাবে প্রতিটা স্টেপ যখন তুমি সার্ভে করবা, তখন সাথে সাথে ওখানে যে প্রবলেমগুলো দেখা যাবে সেগুলোকে যতটা সম্ভব নিউট্রালাইজ বা কাউন্টারেক্ট করেই আমরা পরবর্তী স্টেপটাতে যাব। তবে এটাও ঠিক যে এয়ারওয়েতে আমাকে এখন ক্লিয়ার করতে হবে, এই জন্য আমার সাকার মেশিন দরকার, সাকশন মেশিন ছাড়া আমি এই সিক্রেশন ক্লিয়ার করতে পারতেছি না, সেক্ষেত্রে সাকশন মেশিন না আসা পর্যন্ত বসে থাকবো, ব্রিদিং সার্কুলেশন দেখবো না, সেটাও যেন না হয়। তোমার উইদিন ক্ষমতার মধ্যে যতটুকু ক্ষমতা আছে, ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে, সেটা দিয়েই যে লেভেলে যে প্রবলেমটুকু তুমি আইডেন্টিফাই করবা সেটাকে যতটা সম্ভব সমাধান করে যত দ্রুত সম্ভব তুমি তোমার পরবর্তী নেক্সট লেভেলটাতে চলে যাবা। তাহলে এয়ারওয়ে and cervical spine control, breathing and oxygenation, circulation and hemorrhage control, disability and check of the central nervous system, and exposure and environmental control. এই 5টা হচ্ছে আমার বেসিক 5 পিলার of the primary survey and resuscitation. তাই আমরা প্রথমে দেখি এই এয়ারওয়ে and cervical spine control আমরা আসলে কি দেখি।
আমরা এই পেশেন্টটাকে অ্যাপ্রোচ করব সবসময় প্রথমে হেড সাইড থেকে, মাথার দিক থেকে। এবং এই মাথার দিক থেকে যখন এই পেশেন্টটাকে আমরা অ্যাপ্রোচ করব, এর উদ্দেশ্যই হচ্ছে যাতে আমরা একই সাথে তার এয়ারওয়ে কন্ট্রোলের সাথে সাথে তার সার্ভাইকাল স্পাইনেরও কন্ট্রোল নিতে পারি। আমরা যদি পাশ থেকে পেশেন্টটাকে দেখতে যাই তাহলে অনেক সময় এয়ারওয়ে প্রপার ভিজুয়ালাইজেশন করা যায় না, এবং পরবর্তীতে আমরা দেখবো যে যখন এই পেশেন্টটাকে আমরা আম্বু ব্যাগ করে অক্সিজেনেশন করব, তখনও এয়ারওয়েটা এই মাথার দিক থেকে করাটাই এটা সবচেয়ে সহজ পদ্ধতি। সার্ভাইকাল স্পাইনে আমি যেহেতু আগেই বলেছি যে আমাকে ধরেই নিতে হবে যে এই পেশেন্টটা সার্ভাইকাল স্পাইন ইনজুরি আছে, যতক্ষণ পর্যন্ত না কোনো রেডিওলজির মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারতেছি। ফলে আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে মাথা এবং বডি যেন একই লাইনে থাকে, যাতে সার্ভাইকাল স্পাইনের উপরে কোনো এক্সট্রা প্রেশার না পড়ে। এরকম প্রচুর দেখা গেছে যে ইনিশিয়ালি সার্ভাইকাল স্পাইনের ইনজুরিটা হয়তো মাইনর ছিল বা পার্শিয়াল ছিল, কেয়ারফুল হ্যান্ডলিং না করার কারণে আমার রিসাসিটেশনের প্রসিডিউরে কোনো এক সময় পার্শিয়াল ইনজুরিটা কমপ্লিট ইনজুরিতে কনভার্ট হয়ে যায়, এবং সেটা হলো খুবই দুঃখজনক একটা বিষয়। এই জন্য আমরা সবসময় সার্ভাইকাল স্পাইনটাকে স্টেবল করার চেষ্টা করব যখনই আমরা এই প্রাইমারি সার্ভে কাজটা শুরু করব। যখনই কোনো এর ভিতরে কোনো রকম সিক্রেশন বা অন্য কোনো কিছু জমবে, সেটাকে যেমন বের করে ফেলতে হবে, কিছু করতে না পারলে অ্যাটলিস্ট একদিকে কাজ করে দিতে হবে, এবং পেশেন্টকে একটা সার্ভাইকাল কলার পরায় দিতে হবে যাতে তার সার্ভাইকাল স্পাইনটা পুরোপুরি স্টেবল এবং সোজা অবস্থায় থাকে। এভাবে যদি কোনো রকম ফ্যারেঞ্জিয়াল টোন বা রিডিউস লেভেল অফ কনসিয়াসনেসের কারণে, টাং ফলব্যাকের কারণে যদি কোনো কারণে কম্প্রোমাইজ হয়, তাহলে আমাকে সেটা জ থ্রাস্ট বা চিন লিফট একটা ম্যানুভারের মাধ্যমে টাংটাকে সামনের দিকে টেনে নিয়ে এসে ওপেন আপ করতে হবে, এবং আম্বু ব্যাগের মাধ্যমে তাকে আমার ফোর্সফুল অক্সিজেনেশন স্টার্ট করতে হবে। যদি আম্বু ব্যাগ না থাকে তাহলে মাউথ টু মাউথ ব্রিদিংও চালানো যেতে পারে, যদিও সেটা খুব বেশি লম্বা সময় ধরে চালানো যায় না। বর্তমানকালে যে অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট থাকে কাজ করে, তাদের কাছে সাধারণত আম্বু ব্যাগটা সবসময় স্ট্যান্ড বাই রেডি থাকে, ফলে সেটার মাধ্যমে অক্সিজেনেশন প্রসেস আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টার্ট করতে হবে, along with the stabilization of the cervical spine. দ্বিতীয় অংশটা হচ্ছে ব্রিদিং এন্ড অক্সিজেনেশন। এই ব্রিদিং এবং অক্সিজেনেশনের সময় প্রথমে আমাকে খেয়াল রাখতে হবে যে পেশেন্ট নিজে থেকে শ্বাস নিচ্ছে কিনা, শ্বাস নেওয়ার সময় তার দুই দিকে চেস্ট ওয়াল সিমেট্রিক্যালি এক্সপান্ড করতেছে কিনা, এবং তার কোন রকম লাংসে নিউমোথোরাক্স বা হেমোনিউমোথোরাক্সের অস্তিত্ব আছে কিনা। সেটার জন্য আমরা প্রথমেই ভালো করে তাকায় দেখবো তার দুই দিকে রাইট এবং লেফট সাইডের চেস্ট ওয়ালের এক্সপ্যানশনটা কিরকম, গলার ট্রাকিয়াটা হাত দিয়ে পালপেট করে ফিল করে দেখার চেষ্টা করবো যে সেটা সেন্ট্রালি আছে না কোনো একদিকে সরে গেছে, এবং একই সাথে অসকালটেট করে বোঝার চেষ্টা করব যে তার দুই দিকে লাংয়ের এয়ার এন্ট্রি একই রকম কিনা। এইগুলো কোনোটাতে যদি কোনো রকম মিসম্যাচ ইনফরমেশন পাওয়া যায়, তাহলে আমাকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যেমন ফ্লায়াল চেস্ট ইনজুরি যদি থাকে, অথবা তার যদি কোনো রকম হিউমো বা নিউমোথোরাক্স থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে একটা চেস্ট ড্রেন টিউব দেওয়ার ব্যবস্থা করব, যাতে লাংটা আবার প্রপারলি ইনফ্লেট হওয়ার সুযোগ পায়। এবং এই জিনিসগুলোকে সবসময় একই সঙ্গে সাইমultaneously ডিটেক্ট করার সাথে সাথেই তাদেরকে ট্রিটমেন্ট অংশটুকুনো প্রোভাইড করতে হবে। এগুলো নিয়ে আমি এখন এখানে ডিটেলস আলোচনা করব না। 3 নাম্বারটা হচ্ছে সার্কুলেশন এন্ড হেমোরেজ কন্ট্রোল। এখন আমরা বডিতে যখন সার্কুলেশন এবং হেমোরেজ কন্ট্রোলের মধ্যে প্রথমেই আইডেন্টিফাই করার চেষ্টা করব, আমরা সিম্পল যে বেসিক দুটো কম্পোনেন্ট ব্যবহার করব, সেটা হচ্ছে পালস এবং ব্লাড প্রেশার। যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের বেলাতে পেশেন্ট শকে থাকতেই পারে, এবং সেই পেশেন্ট কি রকম শকে আছে, এটাকে হাইপোভলিউমিক শক না কার্ডিওজেনিক শক না নিউরোজেনিক শক, এইগুলো আইডেন্টিফাই করতে গেলে সিম্পল বেসিক যে দুটো ক্লিনিক্যাল ফিচার আমাদের জন্য খুবই জরুরি, সেই দুটার মধ্যে একটা হচ্ছে পালস আর একটা হচ্ছে ব্লাড প্রেশার। তার সাথে আমরা আরেকটা অতিরিক্ত দেখি যে পেরিফেরি গুলা, পেশেন্টের বডির পেরিফেরি গুলা কুল আছে না ওয়ার্ম আছে। এই তিনটা ইনফরমেশনই মূলত তোমাকে বেসিকলি আইডেন্টিফাই করতে সাহায্য করবে যে পেশেন্টের শকের লেভেলটা ঠিক কোন টাইপের। যেমন পেশেন্টের পেরিফেরি কুল, পালস হাই, বিপি লো, এই তিনটা ইন্ডিকেট করে যে পসিবলি পেশেন্ট ইজ ইন হাইপোভলিউমিক শক। ভলিউম কমে গেছে, ভলিউম কমে যাওয়ার কারণে কম্পেনসেটরি মেকানিজম হিসেবে হার্ট তার রেট বাড়ায়, ট্যাকিকার্ডিয়া তৈরি করছে, ফলে পালস রেট আমরা বেশি পাচ্ছি, এবং ভাইটালস অর্গানগুলোকে প্রিজার্ভ করার জন্য, ব্লাড সার্কুলেশন ঠিক রাখার জন্য পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন করে সমস্ত যেটুকু ভলিউম তার অবশিষ্ট আছে সেটাকে সেন্ট্রাল সার্কুলেশনে সে নিয়ে আসার চেষ্টা করে, যে কারণে পেরিফেরি গুলা হয়ে যায় কুল। যদি তুমি দেখো যে পেশেন্টের পালস হলো, বিপিও লো, তাহলে বুঝে নিতে হবে যে পেশেন্ট ইজ ইন কার্ডিওজেনিক শক। কারণ এইখানে যেহেতু হার্টটাই তার শকের মূল কারণ, যেহেতু হার্টটা নিজেই ড্যামেজ হয়ে আছে, এই জন্য সে কম্পেনসেটরি ট্যাকিকার্ডিয়া সে তৈরি করতে পারে না। পেশেন্ট শকে আছে, বিপি লো, কিন্তু তার কম্পেনসেটরি ট্যাকিকার্ডিয়াটা তখন আর তার মধ্যে উপস্থিত থাকে না, বরং সেখানে সেটা ব্র্যাডিকার্ডিয়া পর্যন্ত পাওয়া যায়, এবং সেক্ষেত্রে আমরা তখন ধরে নিব যে পসিবলি পেশেন্ট আছে ইন কার্ডিওজেনিক শক।
যদি দেখে যে পেশেন্টের পালস মোটামুটি বিপি লো, কিন্তু পেশেন্টের পেরিফেরিটা আছে ওয়ার্ম, যেটা হাইপোভলিউমিক শকে কোনোভাবেই থাকে না, সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে পেশেন্ট পসিবলি মে বি ইন সেপটিক অর নিউরোজেনিক শক। অ্যাকিউট ট্রমাতে সেপটিক সাথে সাথে হওয়া আসলে খুব কষ্ট, ফলে নিউরোজেনিক শকের চান্সটাই সাধারণত যায় বেড়ে। এই সমস্ত ক্ষেত্রে যেটা হয় যে পেরিফেরাল ব্লাড ভেসেল গুলো কনস্ট্রিক্ট করার বদলে ডাইলেট করে বসে। ডাইলেট করে বসার কারণে দেখা যায় যে তার টোটাল যে ব্লাড ভলিউমের যে ক্যাপাসিটি, মনে করি সেটা 5 বা 6 লিটার, যেখানে 5 বা 6 লিটার নর্মাল ব্লাড আমাদের এমনিতেই থাকে, হয়তো তার ব্লাডের লস তো খুব একটা বেশি না, কিন্তু ভেসোডাইলেশনের কারণে তার টোটাল ক্যাপাসিটি বাইরে দেখা যায় হয়ে গেল যে 8 বা 9 লিটার। ফলে তার মধ্যে একটা সিউডো হাইপোভলিউমিয়ার মতো ফিচার ডেভেলপ করে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু পেরিফেরাল ভেসোডাইলেশন হয়, পেরিফেরিতে যেহেতু ব্লাডটা পুলিং হয়, এজন্য পেরিফেরি এখানে আর কুল থাকে না, বরং রিলেটিভলি ওয়ার্মই থাকে। সো এই বেসিক এই 3টা কম্পোনেন্টের মাধ্যমে আমি খুব দ্রুত গতিতে নির্ধারণ করতে পারি যে পেশেন্ট কোন জাতীয় শকে আছে, যাতে আমরা সেই অনুযায়ী ম্যানেজমেন্টটা ইনিশিয়েট করতে পারি। বিপি আমরা নর্মালি সাধারণত যে জায়গাতেই দেখি না কেন, আমরা যখন প্রাইমারি সার্ভেতে পালস দেখি, তখন আমাকে মনে রাখতে হবে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে পালস, সেই পালসটাকে আগে দেখার চেষ্টা করবো, দ্যাট ইজ ক্যারোটিড। ক্যারোটিড পালস থাকাটা খুবই জরুরি, কারণ ক্যারোটিড পালস যদি প্রেজেন্স থাকে তাহলে ব্রেইনে সার্কুলেশন ঠিক আছে, এবং হোপফুলি তার মেইন ভাইটাল স্ট্রাকচার গুলো তো সার্কুলেশন ঠিক থাকার সম্ভাবনা তখন তৈরি হবে। ফলে ক্যারোটিড পালসটা আমরা প্রথম ফিল করার চেষ্টা করি। এখানে কিন্তু আমরা ফিমোরাল আর্টারি বা পপডিডিয়াল আর্টারি বা ডরসালিস পেডিস আর্টারি এগুলো চেক করার কোনো চেষ্টাও করি না। ক্যারোটিড পালসটা থাকলেই আমরা তখন ধরে নেই যে পেশেন্ট অ্যাটলিস্ট সার্কুলেটরি স্টেবল থাকার সম্ভাবনা আছে। যদি আমরা দেখি যে পেশেন্ট শকে আছে, তখন তো আমরা সাথে সাথে ফ্লুইড চ্যানেল ওপেন করবো, তাকে একটা ফ্লুইডও দিব, সেগুলোও ঠিক আছে, কিন্তু একই সাথে তার কোনো অনগোয়িং ব্লিডিং পয়েন্ট আছে কিনা, কোনো অনগোয়িং ব্লাড লসের ভিজিবল সোর্স আছে কিনা, সেটাও খেয়াল করতে হবে। এবং যদি থাকে তাহলে মিনিমাম কিছু ইনভেসিভ বা নন ইনভেসিভ প্রসিডিউরের মাধ্যমে সেই ব্লিডিংটা কন্ট্রোল করার চেষ্টাও কিন্তু আমাদেরকে করতে হবে। না হলে তুমি এদিকে যতই ফ্লুইড দাও বা ব্লাডই দাও না কেন, আরেক দিক দিয়ে যদি ব্লিডিং কন্টিনিউ হয়, তাহলে পেশেন্টের কিন্তু তখন শককে রিভার্স করা সম্ভব হবে না। যখনই ফ্লুইডটা রিপ্লেস করার কোশ্চেনটা আসে, তখনই তোমাদেরকে মাথায় রাখতে হবে যে রিপ্লেস করতে গেলে আমাদের জন্য ব্লাড যেহেতু লস হয়েছে, ওদের মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জরুরি ভলিউমটাই হচ্ছে তোমার ভলিউম সাবস্টিটিউটই হচ্ছে তোমার ব্লাড। ব্লাডের সাবস্টিটিউট ব্লাডের থেকে ভালো আর কেউ হতেই পারে না। কিন্তু ট্রমা সিনারিওতে তুমি ওখানে রেডিমেড ব্লাড রেডি পাবা, এটা আশা না করাই ভালো। তখন আমরা অল্টারনেটিভলি ব্যবহার করি যে ফ্লুইড গুলা, সেগুলো আমাদের নর্মালি ওয়ার্ডে বা হাসপাতালে আমরা ইউজ করতে দেখি, যে বিভিন্ন রকমের ক্রিস্টালয়েড বা কলয়েড সলিউশন, নর্মাল স্যালাইন, হার্টম্যান সলিউশন, 5% ডিএনএস, 5% ডিএ, এগুলোকে ব্যবহার করে আমরা তখন পেশেন্টে ম্যানেজমেন্ট করতে পারি। যদিও আমরা বেশিরভাগ সময় ব্লাইন্ডলি যে কোনো পেশেন্ট শকে আসলে দেখলেই ফ্লুইড দিয়ে দিই, বা তোমরা মনে রাখবা যদি এই পেশেন্টটা কার্ডিওজেনিক শকে থাকে এবং তুমি যদি সেটাকে প্রপারলি আইডেন্টিফাই না করে ফ্লুইড দিয়ে দাও, তাহলে বেসিক্যালি ভলিউম ওভারলোড হয়ে পেশেন্টটা তখন আরো ডেটোরিয়েট করে যায়। এই জন্য অ্যাটলিস্ট একটু আইডেন্টিফাই করে নেওয়ার চেষ্টা করবা। যদিও এটা ইনসিডেন্স খুবই লো, দেখা যায় যে ট্রমা পেশেন্টের 100 জন হলে এর মধ্যে 98 জনই কিন্তু হাইপোভলিউমিক শকেই থাকে, কিন্তু 2 জন পেশেন্ট ঠিকই কার্ডিওজেনিক শকে থাকে, যেটাকে তুমি আগে থেকে কেয়ারফুলি মনিটর না করলে ডিটেক্ট করতে পারবা না। আমরা যখন এই ফ্লুইড গুলো দিয়ে এদেরকে রিপ্লেসমেন্টে চিন্তা করি, তখন আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে আমরা কি জাতীয় ফ্লুইড মূলত এখানে ব্যবহার করব। এবং আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে পেশেন্টের বডিতে আমরা ফ্লুইড এন্টার করাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের প্রাইমারি এইমটা থাকবে যাতে এই ফ্লুইডটা ইন্ট্রাভাস্কুলার কম্পোনেন্টের ভিতরে থাকে, এটা যাতে কোনো মতে এক্সট্রাভাস্কুলার কম্পোনেন্টে চলে না যায়। কারণ এক্সট্রাভাস্কুলার কম্পোনেন্টে চলে গেলে পেশেন্টের বডির ভিতরে ফ্লুইড থাকলেও সেটা বেসিক্যালি আমার কোনো কাজে আসবে না। এই জন্য তোমাদেরকে মনে রাখতে হবে যে ব্লাডের সাথে সেম টোনিসিটি মেনটেন করতে পারে এরকম যে কোনো ফ্লুইডই আমরা মূলত এই আমাদের শকের ম্যানেজমেন্টের ক্ষেত্রে দিতে পারি। এবং এই শকের ম্যানেজমেন্টের সময় যখনই আইসোটোনিসিটির ব্যাপারটা তোমরা খেয়াল রাখবা, তখন অবশ্যই মাথায় রাখতে হবে যে এই টোনিসিটি, যে স্যালাইন কন্টেনিং যে ব্যাগটা আছে, সেই ব্যাগের ভিতরে টোনিসিটিটা কেমন, এবং পেশেন্টের বডিতে ঢোকার পর এই টোনিসিটিটা চেঞ্জ হওয়ার কোনো রকম অপশন বা সুযোগ আছে কিনা। যেমন নর্মাল স্যালাইন বা হার্টম্যান সলিউশন, এটা ব্যাগের ভিতরে আইসোটোনিক, তুমি যখন বডির ভিতরে প্রবেশ করবে তখনও সে থাকবে আইসোটোনিক। কোনো কারণে যদি বডি ইলেকট্রোলাইট অর্থাৎ এর সলিড পোর্শনটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করে ইন্ট্রাভাস্কুলার কম্পোনেন্ট থেকে, তাহলে ইলেকট্রোলাইট গুলো আমরা জানি সবসময় এটা হলো হাইড্রোফিলিক সাবস্টেন্স, এরা সমপরিমাণে ওয়াটারকে সাথে নিয়েই তখন ভেসেল থেকে বেরোয় বডির অন্যান্য সেলের ভিতরে প্রবেশ করবে। যেহেতু সলিউট এবং সলভেন্ট একই পরিমাণেই একই রেশিও মেনটেন করে বডি ইন্ট্রাভাস্কুলার কম্পোনেন্ট থেকে বের হয়ে যায়, ফলে ব্লাড এই নর্মাল স্যালাইনের টোনিসিটির কোনো রকম চেঞ্জ হয় না। ফলে এই রেস্ট অফ দ্য যতটুকুন অ্যামাউন্টই তার ব্লাড ভেসেলের ভিতরে রয়ে যাক না কেন অ্যাবজর্পশন হওয়ার পর, সেটুকুন কিন্তু ঠিকই তার ব্লাড ভেসেলের ভিতরে থাকার কারণে ব্লাড প্রেশার মেনটেন করতে পারে।
Similar thing goes for any all electrolyte solution. Hartmann solution বা Ringer's lactose solution এরা ব্যাগেও আইসোটনিক এবং বডির ভিতরে ঢোকার পরে এরা আইসোটনিক প্রপার্টিটা মেইনটেইন করতে পারে। যদি তুমি নাও 5% ডিএনএস, যেহেতু আগেই বলছে নরমাল স্যালাইনটা হচ্ছে ব্যাগে আইসোটনিক, এর সাথে তুমি 5% ডেক্সট্রোজ যোগ করছো, তার মানে সলিউট যোগ করছো, ফলে টনিসিটিটা বেড়ে যায়। ফলে এইটা হচ্ছে ব্যাগের ভিতরে যখন থাকে এটা একটা হাইপারটনিক সলিউশন হিসেবে কাজ করে। বডির ভিতরে ঢোকানোর পরে বডি যেহেতু স্ট্রেসফুল কন্ডিশনে আছে, ফলে তার প্রচুর এনার্জির প্রয়োজন হয়, ফলে বডি খুব দ্রুত গতিতে এই ডেক্সট্রোজ পোর্শনটাকে, গ্লুকোজ পোর্শনটাকে বডিতে এই সেল থেকে, এই ফ্লুইড থেকে অ্যাবজর্ব করে নেয়। ফলে সলিউশন থেকে সলিউটের পরিমাণ কমে যায়, তার টনিসিটি এক লেভেল ড্রপ করে। যেহেতু ব্যাগের ভিতরে সে ছিল হাইপারটনিক, ফলে একটা লেভেল সলিড সরে যাওয়ার পরেও সে তখন কনভার্ট হয়ে যায় আইসোটনিক সলিউশন। স্টিল সে তাহলে ব্লাড ভেসেলের ভিতরেই থাকবে, ফলে আমার প্রেসার মেনটেন করার কাজে তাকে আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু তুমি যদি নাও 5% দিয়ে, এর ভিতরে কোনো ইলেকট্রোলাইট নাই, পানির মধ্যে শুধুমাত্র ডেক্সট্রোজ দিয়ে এটাকে আইসোটনিক সলিউশনে কনভার্ট করা হয়েছে ইন দ্যাট ব্যাগ। এই ব্যাগের থেকে 5% দিয়ে তুমি যখন ব্লাড ভলিউমের ভেসেলের ভিতরে প্রবেশ করাবা, বডি একই রকম ভাবে যখন এর সলিউট পোর্শনটুকু নিয়ে যাবে, তখন এই আইসোটনিক থেকে সে কনভার্ট হয়ে যাবে হাইপোটনিকে। এবং যেই মুহূর্তে হাইপোটনিকের সলিউশনে কনভার্ট হবে, তখন অসমোসিস প্রসেসের কারণে এই ফ্লুইডটা তখন ভেসেলের ভিতরে না থেকে এক্সট্রা ভাস্কুলার কম্পোনেন্টে বের হয়ে যাবে। এরকম বেশ কিছু গবেষণা করে দেখা গেছে যে তুমি যদি 5% ডিএ দিয়ে কোনো শকের ম্যানেজমেন্ট করতে চাও, তাহলে প্রায় 9 লিটার ডেক্সট্রো ডিএ ইনফিউজ করার পর প্রায় দেখা যায় যে 1 লিটারের মতো ডিএ তার ভেসেলে থাকে, বাকি 8 লিটারই চলে যায় তার এক্সট্রা ভাস্কুলার স্পেসে, যে আমরা নিজে ইডিমা তৈরি করে বসে, যেটা আমার কোনো কাজে লাগে না। ফলে শকের পেশেন্ট থাকলে আমরা ইউজুয়ালি 5% ডিএটাকে তেমন একটা ব্যবহার করতে পারি। বাট অলওয়েজ অবশ্যই মনে রাখতে হবে যে ব্লাডের কোনো সাবস্টিটিউট নাই। আমরা অবশ্যই ব্লাড স্যাম্পল খানিকটা কালেক্ট করে গ্রুপিং এবং ক্রস ম্যাচিংয়ের জন্য পাঠাই দিব। ফর দ্য টাইম বিং আমরা এই সলিউশনগুলো থেকে যেটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং পেশেন্টের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটাকে ব্যবহার করব। কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্লাড ইজ অ্যাভেলেবল, আমরা তখন সাথে সাথে তাকে ব্লাডটাই ট্রান্সফিউজ করা শুরু করব। লাস্ট যে জিনিসটা এই সার্কুলেশন এবং হেমোরেজ কন্ট্রোলের সাথে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যাথেটারাইজেশন। এখন ক্যাথেটারাইজেশনের মূল ইম্পর্টেন্স হচ্ছে যে এতে ক্যাথেটারের মাধ্যমে যে ইউরিন আউটপুটটা ঘন্টায় ঘন্টায় আসবে, সেটা মেজারমেন্টের মাধ্যমে আমি কিন্তু একটা আইডিয়া পেতে পারবো যে আমি আমার শকের ম্যানেজমেন্টটা কিরকম ভালো চালাচ্ছি। এটা একটা মিনিমাম লেভেল আছে, যদি সেই পরিমাণ ইউরিন আউটপুট মেনটেন করা যায় তাহলে বুঝতে হবে যে তার শকের ম্যানেজমেন্ট হচ্ছে। যদি ইউরিন আউটপুট তার থেকে কম হয়ে যায় তাহলে শকের ম্যানেজমেন্ট হচ্ছে না, আইদার ফ্লুইড বাড়াতে হবে অথবা অন্য কোনো মেজার নিতে হবে। এই জন্য আমাদের জন্য ক্যাথেটার করাটা খুবই জরুরি। বাট এখানে এটাও মনে রাখবা, সাথে সাথে প্রথমবার ক্যাথেটার করার সাথে সাথে যে ইউরিনটা বের হয়ে আসে, এটা কিন্তু পেশেন্টের অ্যাক্সিডেন্টের আগে জমা হওয়া ইউরিন, ফলে দ্যাট ডাজন্ট ইন্ডিকেট এনিথিং। ফলে প্রথম কালেক্টেড ইউরিনটা ব্যাগে আসার পরপরই ব্যাগটাকে খালি করে ফেলতে হবে, যাতে এরপর আমি আওয়ারলি মেজার করতে পারি যে এইটার ভিতরে কি পরিমাণে ইউরিন প্রতি ঘন্টায় জমা হচ্ছে। এই কয়েকটা পয়েন্ট হচ্ছে আমাদের সার্কুলেশন এন্ড হেমোরেজ কন্ট্রোলের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথমে যে আরেকটা জিনিস আমি বলেছিলাম যে কোনো অবভিয়াস ব্লিডিং পয়েন্ট যদি থাকে, তাহলে আমরা অবশ্যই সেই ব্লিডিং পয়েন্টটাকে সিকিউর করার ব্যবস্থা করব। সেটা কম্প্রেশনের মাধ্যমেই হোক, অথবা ব্যান্ডেজ, প্রেসার ব্যান্ডেজের মাধ্যমে হোক, অথবা অন্য যে কোনো পদ্ধতির মাধ্যমে হোক না কেন। কিন্তু আনফরচুনেটলি আমাদের বডিতে এমন কতগুলো জায়গা আছে যেখানে প্রচুর এমটি থার্ড স্পেস আছে, যেখানে ব্লাড যদি কোনো কারণে লিক করে তাহলে সেখানে ব্লাড গুলা জমা হতে পারে, এক্সট্রা ভাস্কুলার কম্পোনেন্টে জমা হয়ে যাবে, কিন্তু বাইরে থেকে দেখে কিছুই বোঝা যাবে না। তার মধ্যে একটা বড় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আমাদের পেলভিক ক্যাভিটি, সেটা মেল হোক আর ফিমেলই হোক না কেন। ফলে পেলভিস বোন যদি কোনো কারণে ফ্র্যাকচার হয়, এমনিতে সেটা হাইলি ক্যান্সারাস বোন, ফলে সেখান থেকে প্রচুর ব্লিডিং হয়, কিন্তু এই ব্লিডিংটা বডির ভিতরেই জমে থাকার জন্য অনেকগুলো জায়গা পাওয়া যাওয়ার কারণে সেখানে ডিস্ট্রিবিউট হয়ে যায়, ফলে বাইরে থেকে দেখে ঠিক মতো ভালো মতো বোঝা যায় না। এবং এই কারণে এই ব্লিডিং গুলো একটা আলাদা নির্দিষ্ট নামও আছে, এদেরকে আমরা বলি কনসিলড ব্লিডিং। কনসিলড ব্লিডিং মানে হলো ব্লিডিং হচ্ছে, পেশেন্টের হাইপোভলিউমিক শকে চলে যাচ্ছে, কিন্তু অবভিয়াস কোনো কজ বাইরে থেকে বোঝা যাচ্ছে না। তখন আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে পেশেন্টের যে কয়েকটা বোন আছে, যে বোনগুলো ভাঙলে প্রচুর ব্লিডিং হওয়ার মাধ্যমে কনসিলড হেমোরেজের কারণে সেটা বাইরে থেকে ঠিকমতো বোঝা না গেলেও পেশেন্ট হাইপোভলিউমিক শকে যেতেই পারে। আমরা যদি কোনো অবভিয়াস ব্লিডিং পয়েন্ট পাই, তাহলে আমরা প্রথমে সেটাকেই কালপ্রিট হিসেবে চিন্তা করব এবং সেটাকে বন্ধ করার চেষ্টা করবো। আর সেরকম যদি কোনো অবভিয়াস ব্লিডিং না পাওয়া যায়, অথবা যে ব্লিডিং পয়েন্ট ছিল সেটাকে বন্ধ করা হয়েছে, তারপরেও পেশেন্টের ফ্লুইড রিপ্লেসমেন্ট, ব্লাড ভলিউম রিপ্লেসমেন্টের পরেও পেশেন্ট ডেটোরিয়েট করেই যাচ্ছেন, তখন আমাকে বুঝিয়ে নিতে হবে, তাহলে ধরেই নিতে হবে যে তার কোনো কনসিলড ব্লিডিং পয়েন্ট থাকার সম্ভাবনা আছে। এরকম হিসাব করে দেখা গেছে যে আমাদের পেলভিক বোন যদি কোনো কারণে ফ্র্যাকচার হয়, তাহলে সর্বোচ্চ 2.5 থেকে 3 লিটার পর্যন্ত ব্লাড লস হতে পারে।
যদি ফিমার ফ্র্যাকচার হয় তাহলে প্রায় 1 থেকে 2 লিটার পর্যন্ত ব্লাড লস হতে পারে। টিবিয়া যদি ফ্র্যাকচার হয় তাহলে 500 ml থেকে 1 লিটার পর্যন্ত ব্লাড লস হতে পারে, যেটা হয়তো তুমি বাইরে থেকে দেখে নাও বুঝতে পারো। ফলে এই লং বোন গুলা গ্রসলি কোনো ফ্র্যাকচার আছে কিনা বা কোনো আনএক্সপ্লেইন হাইপোভলিউমিক শকের কারণ থাকলে আমরা এই লং বোন গুলা কোনো ফ্র্যাকচার থাকতে পারে কিনা সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে। এছাড়া আমাদের অ্যাবডোমেনটাকেও খেয়াল রাখতে হবে যে সেখানে কোনো ইন্টারনাল অর্গান ইনজুরি আছে কিনা, সেখানেও পেরিটোনিয়ামের ভিতরে প্রচুর ডেড স্পেস আছে, যে কারণে ব্লিডিং হলে তুমি বাইরে থেকে বুঝতে পারবা না, এবং এই কারণেই অ্যাবডোমিনাল অর্গানের ভিতরে কোনো ড্যামেজ আছে কিনা, ব্লিডিং আছে কিনা সেটা বোঝার জন্য আমরা একটা খুব র্যাপিড একটা আলট্রাসোনোগ্রাফির ব্যবস্থা করতে পারি, যেখানে আমরা ইন ডিটেলস লিভারের কনটেক্সচার, কিডনির কনটেক্সচার বা অন্য কোনো কিছু দেখার চেষ্টা করি না, শুধুমাত্র পটেনশিয়াল কতগুলো নির্দিষ্ট স্পেসে কালেকশন জমছে কিনা সেটাই বোঝার চেষ্টা করি। সেটাকে তখন আমরা বলি ফার্স্ট টেকনিক, ফোকাসড অ্যাসেসমেন্ট উইথ সোনোগ্রাফি ইন ট্রমা। মূলত আমরা অ্যাবডোমিনাল কোনো ইনজুরি, গ্রসলি কোনো বড় ইনজুরি আছে কিনা সেটা বোঝার জন্যই এই প্রোটোকলটাকে আমরা সেখানে প্রয়োগ করি। ডিসফাংশন এন্ড ডিসেবিলিটি অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমরা জিসিএস স্কোর অথবা এভিপিও স্কোরের মাধ্যমে আমরা এই ডিসফাংশন এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ডিসেবিলিটিটাকে খেয়াল করার চেষ্টা করি। সবচেয়ে প্রথম যে ইম্পর্টেন্ট যে জিনিস আমরা গ্রসলি এক্সামিন করার চেষ্টা করি সেটা হলো তার পিউপিলের রিয়াকশন, পিউপিলের সাইজ এবং রিয়াকশন টু লাইট। যদি পিউপিলের সাইজ দুটো সিমেট্রিক্যাল থাকে তাহলে বোঝা যাবে যে তার ব্রেইনের দুই পাশে যদি কোনো হেমোরেজ নাও হয়ে থাকে অথবা যদি হয়েও থাকে দুই পাশে প্রেসারের মধ্যে এখনো ইকুইলারিটি আছে। ব্রেইনের মধ্যে যদি কোনো কারণে ব্লিডিং হয়, যেহেতু ব্রেইন আমাদের স্কাল বোনের ভিতরে আবদ্ধ, ফলে সেখানে স্পেস আসলে খুবই কম, অল্প ব্লিডিং হলে সেটা ব্রেইনের উপর বেশ ভালো প্রেসার তৈরি করতে পারে। এক সাইডের ওয়ান হেমিস্ফিয়ারের উপরে প্রেসার মূলত মোর ডেঞ্জারাস দেন টু সাইডের প্রেসার where both pressure are equal। ফলে আমাদের এই পিউপিলার আনইকুয়াল সাইজ আছে কিনা এটা ব্যাপারে প্রথমে সতর্ক হতে হবে। আনইকুয়াল সাইজ ইন্ডিকেট করে যে তার ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ আছে, যেটা এক সাইডে প্রেসার দিচ্ছে বেশি, এবং তার রিয়াকশন টু লাইটটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। কোনো পেশেন্টের যদি আমরা ফিক্সড ডাইলেটেড পিপল দেখি তাহলে সেই পেশেন্ট হয়তো আর জীবিত নাই সেই হিসেবে কনফার্ম করা যেতে পারে, কিন্তু এই জন্য আমাদেরকে রিপিটেডলি কিছুক্ষণ পরপরই তার রিয়াকশন অফ লাইট দেখতে হবে। জিসিএস স্কেল এবং এই এভিপিও অ্যাসেসমেন্ট, এই দুটার মাধ্যমে আমরা মূলত তার নিউরোলজিক্যাল স্ট্যাটাসটা ইভালুয়েট করতে পারি। এভিপিওটা আসলে বেসিক্যালি একটা খুব সহজ এবং সংক্ষিপ্ত পদ্ধতি যার মাধ্যমে নিউরোলজিক্যাল স্ট্যাটাসটা দেখা যায়। তার অ্যালার্টনেসটা দেখতে হবে, তার রেসপন্ড টু ভয়েস এটা কিরকম আছে দেখতে হবে, রেসপন্ড টু পেইন কিরকম আছে, এবং টোটালি আনরেসপন্সিভ কিনা সেই ব্যাপারটা আমাদের খেয়াল করতে হবে। মূলত এইটারই পরবর্তীতে আরেকটু আপগ্রেড ফর্মে আমাদের জিসিএস স্কেল বা গ্লাসগো কমা স্কেলটা তৈরি করা হয়। গ্লাসগো কমা স্কেলে মনে রাখতে হবে যে এখানে তিনটা কম্পোনেন্ট আছে, আই ওপেনিং, বেস্ট ভার্বাল রেসপন্স এবং বেস্ট মোটর রেসপন্স। এই আই ওপেনিং, ভার্বাল রেসপন্স এবং মোটর রেসপন্সের মধ্যে প্রতিটার মধ্যে যে কম্পোনেন্ট আছে এখানে যেটা ইম্পর্টেন্ট খেয়াল করে দেখবো, এখানে কিন্তু কোনো জিরো কাউন্ট নাই। এর মিনিমামটা শুরু হয়েছে 1 দিয়ে, সর্বোচ্চ 4, 5 বা 6 পর্যন্ত হতে পারে। ফলে একটা জিসিএস এর মিনিমাম স্কোর অলওয়েজ হয় 3, নেভার 0। এটা তোমাদেরকে পরীক্ষার সময় মাথায় খেয়াল রাখতে হবে। যদি আই ওপেনিংটাকে আমরা ক্যাটাগরাইজ করি, যদি কোনো রকম চোখ খোলা না করে চোখটা বন্ধই করে রাখে দেয়, নো আই ওপেনিং, তাহলে সেটাকে আমরা বলবো 1। যদি পেইনের স্টিমুলাসের মাধ্যমে চোখ খোলে তাহলে সেটা হলো 2। যদি ভোকাল কমান্ড শুনে যদি সে চোখ খুলে তাকাতে পারে তাহলে সেটাকে বলবো 3। আর যদি পেশেন্ট স্পন্টেনিয়াসলি তোমার দিকে তাকায় থাকে এবং বিভিন্ন অবজেক্টের দিকে তাকায় তাহলে সেটাকে আমরা বলবো 4। একইভাবে ভার্বাল রেসপন্স একই রকম, নো রেসপন্স হলে 1। ইনকম্প্রিহেন্সিবল সাউন্ড মানে হলো সে শব্দ করতেছে কিন্তু সেই শব্দের কোন রকম অর্থ নাই, যেটাকে আমরা মামলিং বলতে পারি, গোঙানো। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যদি সে বলে তাহলে সেটা হবে তোমার 3। শব্দগুলা সে যেগুলা বলতেছে সেই শব্দগুলা তোমার প্রপারলি পুরোপুরি একটা নির্দিষ্ট ওয়ার্ড তৈরি করতে পারে না। কনফিউজ কনভার্সন হতে পারে, তুমি জিজ্ঞেস করলে আপনার নাম কি, সে বললাম ভাত খাই নাই, এরকম যদি কোন রকম ভাবে কনভারসেশন চলে তাহলে সেটা ক্যাটাগরি হবে 4। আর যদি পেশেন্ট তোমার কথা পুরোপুরি বুঝে শুনে ঠিক মতো অ্যান্সার করতে পারে তাহলে পেশেন্ট তাহলে তখন হলো পুরোপুরি ওরিয়েন্টেড। বেস্ট মোটর রেসপন্সের মধ্যে যদি কোনো রেসপন্সই না থাকে তাহলে 1। এক্সটেন্সর রেসপন্স যদি দেখা থাকে তার মানে পেশেন্ট যদি কোনো স্টিমুলাসের সাথে সাথে তার সমস্ত জয়েন্ট গুলোকে এক্সটেন্ডেড পজিশনে নিয়ে যায় তাহলে সেটা হলো 2, এটা বেশি খারাপ। যদি অ্যাবনরমাল ফ্লেকশন পজিশনে তার অ্যাটিটিউডটাকে নিয়ে আসে তাহলে সেটা হলো 3। উইথড্রয়াল রেসপন্স মানে তুমি যে জায়গায় পেইন দিচ্ছ সেই জায়গাটাকে সে লোকালাইজ করতে পারতেছে না, কিন্তু পেশেন্ট তার পুরো শরীরটাকে সরায় নিয়ে তোমার পেইন স্টিমুলাস জায়গা থেকে সরে যাওয়ার চেষ্টা করতেছে তাহলে সেটা হবে 4। অ্যাপ্রোপ্রিয়েট লোকালাইজেশন অফ রেসপন্স টু দ্য পেইন, তুমি মনে করো চেস্ট ওয়ালের ভিতরে হাত দিয়ে চাপ দিচ্ছ, সে তার নিজের অন্য দুটো হাত ব্যবহার করে তোমার হাতটাকে ধরে সরায় দেওয়ার চেষ্টা করবে, তার মানে সে এক্স্যাক্টলি ফিল করতে পারতেছে তার এক্স্যাক্ট ব্যথাটা কোথায় পাচ্ছে, তাহলে সেটা এই রেসপন্সটাকে আমরা বলবো 5। আর যদি পুরোপুরি কমান্ড ফলো করতে পারে তাহলে সেটাকে আমরা বলবো 6।
এবং এইগুলোর মাধ্যমে আমরা পেশেন্টের গ্লাসগো কমা স্কেল দিয়ে তার নিউরোলজিক্যাল স্ট্যাটাস সম্বন্ধে একটা আইডিয়া করতে পারি। এখানে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা মনে রাখতে হবে, গ্লাসগো কমা স্কেল ইজ বেসিক্যালি ফর ট্রমাটিক ব্রেইন ইনজুরি। একটা সেরিব্রোভাস্কুলার পেশেন্টের ডিজিজের পেশেন্ট যে প্রায় 3-4 বছর আগে ইসকেমিক স্ট্রোকের কারণে তার একদিক প্যারালাইজ হয়ে আছে বা দুই দিকে প্যারালাইজ হয়ে আছে, তার গ্লাসগো কমা স্কেল যদি তুমি মাপো তাহলে কিন্তু সেই লেভেল কিন্তু অনেক কম পাবা। ফলে একটা সিবিডি পেশেন্টের গ্লাসগো কমা স্কেল আমরা সাধারণত মাপি না, কারণ সেটা একটা ক্রনিক কেস। যদিও সেখানে তুমি স্কেল মাপতে পারবা, মাপার পরে সেখানে তুমি তার একটা মেজারমেন্টও করতে পারবা, বাট দ্যাট মেজারমেন্ট অ্যাকচুয়ালি ডাজ নট ইন্ডিকেট এনিথিং। আর লাস্ট যে অংশটা আমাদের প্রাইমারি সার্ভের মধ্যে সবচেয়ে শেষ কম্পোনেন্ট, সেটা হচ্ছে এক্সপোজার অ্যান্ড এনভায়রনমেন্টাল কন্ট্রোল। আমরা তার পেশেন্টের যত জামা কাপড় যা ছিল সেগুলোকে সবগুলোকে রিমুভ করে তার পুরো বডির হেড টু টো এক্সামিন করব, এবং সেটাকে আবার সারাক্ষণ আমি পুরোপুরি ওপেন করে রাখবো না, কারণ তার থার্মাল কন্ট্রোল করা খুবই জরুরি। ফলে পেশেন্টটাকে আমরা যত দ্রুত সম্ভব এক্সামিনেশন করার পর একটা ব্ল্যাঙ্কেট বা আদার সুইটেবল ওয়ার্ম কাভারিং দিয়ে ঢেকে দিব, যাতে পেশেন্টটা কোনোভাবেই হাইপোথার্মিয়াতে যেতে না পারে। এই অংশটুকু পর্যন্ত হচ্ছে আমাদের প্রাইমারি সার্ভে। আমরা আজকে এখানেই থামবো। এই অংশটুকু পর্যন্ত তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই ছোট প্রাইমারি সার্ভে অংশটুকুনি অনেক সময় দেখা যায় যে পুরো এটিআরএস প্রোটোকল না আসে তোমাদের পরীক্ষা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, এবং এই জিনিসগুলোকে তোমরা কখনোই মুখস্থ না করে নিজের মতো করে বলার চেষ্টা করবে। মেইন পয়েন্টগুলা, হেডলাইনগুলো তোমরা খেয়াল রাখবা, এবং তারপরে বাকি এই পয়েন্টগুলো থেকে কি কাজ করা হয় সেটা তোমরা যদি নিজেদের মনে করেও গুছায় লেখো, তাইলেও কিন্তু তোমাদের কনসেপশনও যেমন ক্লিয়ার থাকবে, রিটেন কোশ্চেনও তোমরা প্রচুর এখানে এই পরিমাণে লিখতে পারবা। এন্ড দিস ইজ ভেরি মাচ কমন। এটা নট অনলি অর্থোপেডিক্স বাট ইন নিউরোসার্জারি অথবা ক্যাজুয়ালিটি অথবা ইভেন জেনারেল সার্জারি, যেই সাবজেক্টে সার্জিক্যাল সাইডে বলো না কেন, যে কোনো জায়গাতেই তোমার এই অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট জিজ্ঞেস করতে পারে, এবং সব জায়গাতেই কিন্তু এই প্যাটার্নটা হুবহু এক। ফলে এটা তোমাদের জন্য সবসময় জানা জরুরি। বিশেষ করে তোমরা যখন গভর্নমেন্ট জবে পাশ করার পর গভর্নমেন্ট জবে জয়েন করবা, বিভিন্ন থানা কমপ্লেক্স বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যখন তোমাদের পোস্টিং হবে, তখন সেখানে দেখবা যে প্রচুর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট তোমাদের সেখানে আসবে। যেই পেশেন্টগুলোকে ইমিডিয়েটলি ম্যানেজমেন্ট করার জন্য দেখবা যে তুমি এবং 2-1 জন সামান্য হেল্পিং হ্যান্ড ছাড়া তখন সেখানে কিন্তু আর কেউই নাই। তখন তুমি যদি হ্যাপাজার্ডলি ডিসঅর্গানাইজ ওয়েতে সেই পেশেন্টগুলোকে ডিল করতে যাও, বিশেষ করে একাধিক পেশেন্ট যদি থাকে, তাহলে দেখা যাবে যে যেই পেশেন্টটাকে অল্প সাহায্য করলেই বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল, তার দিকে তুমি মনোযোগই দিতে পারো নাই। ওয়ারেজ যেই পেশেন্টের আসলে বেঁচে থাকার তেমন কোনো সম্ভাবনাই ছিল না, যত চেষ্টাই করো না কেন তাকে আসলে বাঁচানো সম্ভব না, কিন্তু তুমি তার সমস্ত রিসোর্স, তোমার নিজের সমস্ত রিসোর্স এবং এফোর্ট নিয়ে তার পেছনে সময় দিতে যে তাকে তো বাঁচাতে পারোই নাই, বরং যাকে বাঁচানো যেত তাকেও তুমি তখন আর বাঁচাতে পারো না। ফলে ক্যাজুয়ালিটি রেট বা ডেথ রেট তখন যায় অনেক বেড়ে। এই কারণে এই অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্টটা যে কোনো বেসিক ডক্টর তুমি যে লাইনে ক্যারিয়ার করো না কেন, তোমাদের সবারই আসলে জানা থাকা দরকার। কারণ অ্যাক্সিডেন্টাল সিচুয়েশনের মধ্যে তুমি নিজে যেমন পড়তে পারো, যেমনি যে কোনো সময় তোমার সামনেও অ্যাক্সিডেন্ট হয়ে অনেকগুলা পেশেন্ট সাফারিং এর মধ্যে যেতে পারে। তখন তোমার এই অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্টের বেসিক কম্পোনেন্ট গুলো তোমার যদি মাথার মধ্যে থাকে, দেন ইউ ক্যান হেল্প দেম মোর এফেক্টিভলি অ্যান্ড এফিশিয়েন্টলি। তাহলে আজকে আমরা এই পর্যন্তই থামি। আমরা নেক্সট দিন ইনশাআল্লাহ চেষ্টা করবো এর বাকি অংশটুকু কমপ্লিট করতে। আজকে তো আমার কোনো লাইভ অডিয়েন্স নাই, ফলে কোশ্চেন থাকার কোনো সম্ভাবনা নাই। এনিওয়ে, যারা এই লেকচারটা তোমরা পরবর্তীতে দেখবা, তাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা ফেসবুকের ওই কমেন্ট সেকশনটাতে লিখে রাখো, তাহলে এক্সেস গ্রুপের মাধ্যমে আমি সেটা দেখতে পেলে আমি তোমাদেরকে পরবর্তীতে অ্যান্সার করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।